28 ফেব্রুয়ারি 2026 তেহরানের আকাশে তখন কান ফাটানো শব্দে আছড়ে পড়ছে মার্কিন এবং ইসরায়েলি মিসাইল। অপারেশন এপিক ফিউরির ভয়াবহ তাণ্ডবে একের পর এক ধ্বংস হচ্ছে ইরানের সামরিক ও রাজনৈতিক সদর দপ্তরগুলো। তখন তেহরানের একটি গোপন বাংকার থেকে একটি জরুরি ফোন কল যায় মস্কোয়। লাইনের এক প্রান্তে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, অন্য প্রান্তে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আরাগচি যখন তার দেশের উপর এই নজিরবিহীন আগ্রাসনের কথা জানিয়ে রাশিয়ার সরাসরি সাহায্য চাইছিলেন, তখন ল্যাভরভ তাকে কি উত্তর দিয়েছিলেন? ক্রেমলিনের আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী ল্যাভরভ কেবল তার গভীর সমবেদনা এবং মৌখিক সমর্থন ব্যক্ত করেছিলেন, অথচ এই হামলার ভয়াবহতা ছিল কল্পনাতীত। এই হামলায় নিহত হন গত 3 দশকের বেশি সময় ধরে ইরানের একচ্ছত্র ক্ষমতায় থাকা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুর এই সরাসরি রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের অভিযানে যখন ইরানের পুরো নেতৃত্ব অস্তিত্বের সংকটে, তখন তাদের সবচেয়ে বড় মিত্র এবং পরাশক্তি রাশিয়া কেন নীরব? রাশিয়া কি আসলেই তার এই পরম মিত্রকে রক্ষা করতে সামরিকভাবে এগিয়ে আসবে, নাকি ইউক্রেন যুদ্ধের চোরাবালিতে আটকে থাকা ভ্লাদিমির পুতিন কেবল দূর থেকে তামাশা দেখবেন? আর খামেনির পতনের পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে রাশিয়ার ভূমিকাই বা কি হতে যাচ্ছে? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। হামলার পরপরই আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার প্রতিক্রিয়া ছিল অত্যন্ত কড়া এবং আক্রমণাত্মক। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে একটি সার্বভৌম রাষ্ট্রের উপর পূর্ব পরিকল্পিত এবং বিনা উস্কানিতে চালানো সশস্ত্র আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে। খামেনির মৃত্যুর আনুষ্ঠানিক খবর পাওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড বলে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, খামেনি ছিলেন একজন অসামান্য রাষ্ট্রনায়ক, যিনি রাশিয়া ইরান সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। অন্যদিকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান এবং সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি উপহাস করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, শান্তিরক্ষী আবার তার স্বরূপে ফিরেছে। পারমাণবিক আলোচনা ছিল কেবল একটি ধোঁয়াশা। পারস্য সাম্রাজ্যের ইতিহাস 2500 বছরের পুরনো, আর আমেরিকার বয়স মাত্র 249 বছর। দেখা যাক আগামী 100 বছরে কার পতন হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও রাশিয়া এবং চীন তড়িঘড়ি করে জরুরি বৈঠক ডাকে, কিন্তু এই সমস্ত কড়া বিবৃতি, উপহাস এবং কূটনৈতিক দৌড়ঝাঁপের আড়ালে লুকিয়ে ছিল একটি চরম সত্য, আর তা হল সামরিকভাবে রাশিয়া ইরানের সাহায্যে এক বিন্দু এগিয়ে আসেনি। আমেরিকা যখন সরাসরি তেহরানে বোমা ফেলছে, তখন রাশিয়ার এই নিষ্ক্রিয়তা বিশ্বের কাছে একটি অত্যন্ত পরিষ্কার বার্তা দিচ্ছে, আর সেটি হল রাশিয়ার বন্ধুত্বের একটি নির্দিষ্ট সীমা রয়েছে, এবং সেই সীমা পার হলে মিত্রদের নিজেদের লড়াই নিজেদেরই লড়তে হয়। রাশিয়া কেন ইরানের পক্ষে যুদ্ধে নামবে না, তা বুঝতে হলে আমাদের এই দুই দেশের মধ্যকার চুক্তির দিকে তাকাতে হবে। 2022 সালে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরুর পর পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া যখন কার্যত একঘরে হয়ে পড়েছিল, তখন ইরানই ছিল তাদের সবচেয়ে বড় ত্রাণকর্তা। ইরান রাশিয়াকে হাজার হাজার শাহেদ ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করে, যা ইউক্রেনে হামলা চালাতে পুতিনের সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। এর বিনিময়ে রাশিয়াও ইরানকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করতে শুরু করে। 2024 সালের মধ্যে রাশিয়া ইরানকে ইয়া-130 কমব্যাট ট্রেনিং এয়ারক্রাফট এবং বেশ কয়েকটি Mi-28 অ্যাটাক হেলিকপ্টার দিয়েছিল। এছাড়া 48টি অত্যাধুনিক সুখোই 35 ফাইটার জেটের একটি বড় চুক্তিও স্বাক্ষরিত হয়। এমনকি মার্কিন হামলার মাত্র কয়েকদিন আগে 2026 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া এবং ইরানের মধ্যে 500 মিলিয়ন ইউরোর একটি নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, যার অধীনে ইরানকে অত্যাধুনিক ভার বা ম্যানপাওয়ার্স বা পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার কথা ছিল। কিন্তু এই সমস্ত সামরিক লেনদেনের পরও দুই দেশের মধ্যকার সম্পর্ক কখনো একটি মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট বা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে রূপ নেয়নি। 2025 সালের এপ্রিলে পুতিন এবং ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করলেও রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুডেনকো তখন স্পষ্ট করে দিয়েছিলেন যে এই চুক্তির মানে এই নয় যে আমরা একটি সামরিক জোটে প্রবেশ করছি বা একে অপরকে সামরিক সহায়তা দিতে বাধ্য থাকব। সুতরাং আইনগতভাবে এবং কৌশলগতভাবে রাশিয়া ইরানের যুদ্ধে জড়াতে বাধ্য নয়। সম্পর্কটা ছিল আক্ষরিক অর্থেই ট্রানজ্যাকশনাল বা লেনদেন ভিত্তিক। যখন আমেরিকার B-2 বোম্বার এবং F-35 স্ট্রেলথ ফাইটারগুলো ইরানের আকাশ সীমায় প্রবেশ করে, তখন রাশিয়ার দেওয়া ওই ছোট পাল্লার ভার বা ম্যানপ্যাডসগুলো তাদের আটকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়। ভূরাজনীতিতে রাশিয়ার বর্তমান অবস্থান কতটা দুর্বল তা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। একসময় রাশিয়াকে মনে করা হতো আমেরিকা বিরোধী সরকারগুলোর সবচেয়ে বড় রক্ষাকর্তা, কিন্তু ইউক্রেন যুদ্ধ রাশিয়ার সেই সুপার পাওয়ার ইমেজকে পুরোপুরি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে।
2024 সালের শেষের দিকে সিরিয়ায় যখন বিদ্রোহী বাহিনী রাজধানী দামেস্কের দিকে ধেয়ে আসছিল, তখন বাশার আল আসাদ রাশিয়ার কাছে সাহায্য চেয়েছিলেন। কিন্তু ইউক্রেনে আটকে থাকা রাশিয়া আসাদকে বাঁচাতে কোনো সামরিক পদক্ষেপ নেয়নি। ফলে আসাদ সরকারের পতন ঘটে এবং তিনি সপরিবারে মস্কোয় পালিয়ে যেতে বাধ্য হন। আর কিছুদিন আগেই 2026 সালের শুরুতে ভেনিজুয়েলায় নিকোলাস মাদুরো সরকারের পতন ঘটে। একসময় রাশিয়ার প্রশ্রয়ে থাকা মাদুরোকে গ্রেপ্তার করে আমেরিকার একটি কারাগারে বন্দী করা হয়। রাশিয়া সেখানেও নীরব দর্শক ছিল। আর এবার 2026 সালের ফেব্রুয়ারিতে পতন হল ইরানের সুপ্রিম লিডার আলী খামেনির। সিরিয়া, ভেনিজুয়েলা এবং এখন ইরান, এক শীতের ব্যবধানে রাশিয়ার 3জন বড় মিত্রের পতন প্রমাণ করে যে বিশ্বমঞ্চে পুতিনের ক্ষমতা এখন কতটা দুর্বল। ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার এই দুর্বলতার গন্ধ পেয়েছিলেন। তিনি জানতেন ইউক্রেনে ব্যস্ত রাশিয়া কখনোই মধ্যপ্রাচ্যে আরেকটি ফ্রন্ট খোলার সাহস করবে না। আর এই আত্মবিশ্বাস থেকেই আমেরিকা এত বড় একটি ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজি বাস্তবায়নে সাহস পেয়েছে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ইরান যদি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় তবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অস্ত্র সরবরাহ তো বন্ধ হয়ে যাবে, তাহলে কি রাশিয়া বিপদে পড়বে না? বাস্তবতা হলো, গত 4 বছরে রাশিয়া নিজেদের সামরিক শিল্পকে এমনভাবে ঠেলে সাজিয়েছে যে এখন তারা আর আগের মতো ইরানের উপর নির্ভরশীল নয়। 2022 সালে যে শাহেদ ড্রোনগুলো ইরান থেকে সরাসরি কাস্পিয়ান সাগর পেরিয়ে রাশিয়ায় আসত, সেই ড্রোন এখন রাশিয়া নিজেই তৈরি করছে। তাতারস্তানের আলবুগা স্পেশাল ইকোনমিক জোনে রাশিয়া নিজেদের বিশাল কারখানা স্থাপন করেছে, যেখানে ইরানি প্রযুক্তির উপর ভিত্তি করে আরও উন্নত জ্যামিং রোধী ড্রোন তৈরি করা হচ্ছে। এছাড়া আর্টিলারি শেল বা গোলার ক্ষেত্রে রাশিয়া এখন ইরানের চেয়ে উত্তর কোরিয়ার উপর বেশি নির্ভরশীল। 2023 সালের আগস্ট থেকে 2025 সালের মে মাস পর্যন্ত রাশিয়ার ব্যবহৃত কামানের গোলার প্রায় 40% সরবরাহ করেছে কিম জং উনের দেশ। ওয়াশিংটন ডিসির জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক জুলিয়ান জি ওয়ালার স্পষ্ট করে বলেছেন, রাশিয়া এখন আর ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইরানের সাহায্যের মুখাপেক্ষী নয়। সুতরাং খামেনির মৃত্যু বা ইরানের সামরিক পতন ইউক্রেন ফ্রন্টে রাশিয়ার জন্য খুব একটা বড় প্রভাব ফেলবে না। বরং পুতিন হয়তো মনে করছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েল যত বেশি ব্যস্ত থাকবে, ইউক্রেনের দিক থেকে পশ্চিমাদের মনোযোগ ততটাই কমে আসবে। এটি পরোক্ষভাবে রাশিয়ার জন্য একটি বড় সুযোগ। যুদ্ধ মানে কেবল গোলাগুলি নয়, যুদ্ধ মানে চরম অর্থনৈতিক হিসাব নিকাশ। আর এই অর্থনৈতিক সমীকরণে ইরানের পতনে রাশিয়ার আসলে লাভ ছাড়া কোনো ক্ষতি নেই। রাশিয়া মূলত একটি জ্বালানি রপ্তানিকারক দেশ। তাদের অর্থনীতির প্রায় 45% আসে তেল ও গ্যাস বিক্রি থেকে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে রাশিয়ার তেলের মূল ক্রেতা এখন চীন ও ভারত। মজার ব্যাপার হলো, নিষেধাজ্ঞার মুখে থাকা ইরানের তেলের মূল ক্রেতাও এই একই দুটি দেশ। অর্থাৎ বিশ্ব তেল বাজার ইরান মূলত রাশিয়ার একটি বড় প্রতিদ্বন্দ্বী। এখন আমেরিকা এবং ইসরায়েলের হামলায় যদি ইরানের তেল রপ্তানি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে, তবে বিশ্ববাজারে তেলের তীব্র সংকট দেখা দেবে। ইরান যদি তাদের প্রতিরোধের শেষ চেষ্টা হিসেবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ রাখে, তবে বিশ্ব অর্থনীতিতে আক্ষরিক অর্থেই আগুন লেগে যাবে। তেলের দাম ব্যারেল প্রতি অভাবনীয়ভাবে বেড়ে যাবে। আর তেলের দাম বাড়লে সবচেয়ে বেশি লাভবান হবে কে? উত্তরটি খুব সহজ, রাশিয়া। ইউক্রেন যুদ্ধ চালাতে গিয়ে রাশিয়ার অর্থনীতি যখন বেশ চাপের মুখে, তখন তেলের এই বাড়তি দাম পুতিনের যুদ্ধ তহবিলে নতুন করে প্রাণ সঞ্চার করবে। একজন বিশ্লেষকের ভাষায়, পুতিনের জন্য এটি এক প্রকার শাপে বর। তবে এর একটি নেতিবাচক দিকও আছে। রাশিয়া এবং ইরানের মধ্যে নর্থ সাউথ ইন্টারন্যাশনাল ট্রানজিট করিডোর নামের চেয়ে বিশাল লজিস্টিক নেটওয়ার্ক গড়ে উঠেছিল, যাদের রাশিয়া সহজেই মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় পণ্য পাঠাতে পারত, সেটি এখন চরম হুমকির মুখে পড়বে। কিন্তু তেলের বাড়তি দামের কাছে এই ক্ষতি হয়তো ক্রেমলিনের কাছে খুব একটা বড় কিছু মনে হবে না। খামেনির মৃত্যুর পর বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া লক্ষ্য করলে বোঝা যায় ইরান এই যুদ্ধে কতটা একঘরে হয়ে পড়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মানির বর্তমান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জ একটি যৌথ বিবৃতি দিয়েছেন। সেখানে তারা একদিকে যেমন একটি কূটনৈতিক সমাধানের কথা বলেছেন, অন্যদিকে ইরানের প্রতিশোধমূলক হামলার কঠোর নিন্দাও জানিয়েছেন। তারা স্পষ্টভাবে বলেছেন যে ইরানের জনগণকে তাদের নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণ করতে দেওয়া উচিত। এটি পরোক্ষভাবে ট্রাম্পের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের লক্ষ্যের সাথেই সুর মেলানোর শামিল। এমনকি চীনের মতো পরাশক্তি, যারা ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা, 2025 সালে ইরানের মোট রপ্তানিকৃত তেলের 80% কিনেছে চীন, তারাও সরাসরি সামরিক হস্তক্ষেপে জড়ায়নি। বেজিং কেবল সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের মতো প্রথাগত কূটনৈতিক বুলি আউড়েই তাদের দায়িত্ব শেষ করেছে।
কারণ চীনও জানে এই মুহূর্তে তাইওয়ান ইস্যু এবং মার্কিন বাণিজ্য যুদ্ধ সামলানো তাদের জন্য অনেক বেশি জরুরি। ডোনাল্ড ট্রাম্পের সাথে শি জিনপিং এর আসন্ন বৈঠকের আগে চীন কোনোভাবেই মধ্যপ্রাচ্যে আমেরিকার সাথে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে নিজেদের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলতে চাইবে না। আর মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যেমন সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত বা মরক্কো, তারা উল্টো তাদের আকাশসীমায় আসা ইরানের মিসাইলগুলোকে রুখে দিয়েছে এবং ইরানের হামলার কঠোর নিন্দা জানিয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায়, এমনকি তাদের ঘোষিত মিত্র রাশিয়া ও চীনও ইরানকে এই ধ্বংসযজ্ঞের মুখে কার্যত একা ছেড়ে দিয়েছে। ভূরাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে কেবল স্বার্থ। রাশিয়া এবং ইরানের সম্পর্ক ছিল মূলত পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করার একটি যৌথ উদ্যোগ। কিন্তু যখন সে চ্যালেঞ্জ চরম মাত্রায় পৌঁছে গেল এবং আমেরিকার B-2 বোম্বারগুলো তেহরানের আকাশে হানা দিল, তখন রাশিয়া প্রমাণ করল যে তারা নিজেদের অস্তিত্ব বিপন্ন করে অন্যের যুদ্ধে জড়ানোর মতো বোকা নয়। ভ্লাদিমির পুতিন হয়তো এখন ক্রেমলিনের ঠান্ডা ঘরে বসে হিসাব মেলাচ্ছেন। একদিকে তার সবচেয়ে বড় মিত্রের মর্মান্তিক পতন, অন্যদিকে তেলের দাম বাড়ার হাতছানি এবং ইউক্রেন থেকে আমেরিকার মনোযোগ সরে যাওয়ার স্বস্তি। খামেনির মৃত্যু এবং ইরানের এই সামরিক বিপর্যয় বিশ্ব রাজনীতির একটি অত্যন্ত ক্রান্তিকালীন মুহূর্ত। ইরানের জনগণ হয়তো এখন তাদের ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি। বহিরাগত শক্তির হামলায় তাদের দীর্ঘদিনের শাসন ব্যবস্থা কি সত্যি ভেঙে পড়বে, নাকি ধ্বংসস্তূপ থেকে তারা নতুন কোনো রূপে ফিরে আসবে, তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, এই যুদ্ধে রাশিয়া হয়তো তাদের পাশে এসে দাঁড়াবে না। তেহরানকে এখন একাই লড়তে হবে তার অস্তিত্বের লড়াই।